আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা বিষয়ের দ্বিতীয় পর্বের ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমি যে দুইটা টপিকস আলোচনা করব, প্রথম টপিকসটা হলো কিভাবে শতকরা সংযুতি নির্ণয় করতে হয় এবং শতকরা সংযুতি ব্যবহার করে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করব। খুব সহজ একটা টপিকস। এই টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এই জিনিসগুলো ব্যবহার করে অন্যান্য কাজগুলো করতে হয়, সুতরাং সবাই সঙ্গেই থাকবে। শুরুতে আসো, শতকরা সংযুতি কি? শতকরা সংযুতি বলতে আমরা বুঝি একটা যৌগে কি থাকে, কতগুলো মৌল থাকে, কি থাকে, কতগুলো মৌল থাকে। তাহলে এই যৌগে যে মৌলগুলো আছে সেই মৌলগুলা শতকরা কি পরিমাণে আছে, তাই হলো তার শতকরা সংযুতি। ধরো আমি একটি যৌগ নিলাম সোডিয়াম কার্বনেট, আমরা নির্ণয় করব শতকরা সংযুতি। শতকরা সংযুতি, তো এই শতকরা সংযুতি নির্ণয়ের জন্য আমি একটা যৌগ সিলেকশন করলাম, সোডিয়াম কার্বনেট। এখন আসো, এই সোডিয়াম কার্বনেটে আমরা দেখলাম তিনটা মৌল আছে, সোডিয়াম আছে, কার্বন আছে এবং কি আছে, অক্সিজেন আছে। তাহলে এই সোডিয়াম কার্বনেটের মধ্যে শতকরা কতটুকু সোডিয়াম আছে, কতটুকু কার্বন আছে এবং কতটুকু অক্সিজেন আছে, এটা নির্ণয় করাটাই হলো আজকে আমাদের শতকরা সংযুতি নির্ণয়ের মূল কাজ। তাহলে আসো, শুরুতেই যে ধাপটা আমাদেরকে মেনটেন করতে হবে সেটা হলো এই যৌগটার আণবিক ভর বের করতে হবে। কি বের করতে হবে? তার আণবিক ভর। তাহলে আণবিক ভর কত হবে? আমরা যদি আণবিক ভর বের করি তাহলে হলো সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 23, তার সাথে আছে 2 প্লাস কার্বন হলো 12 ইন্টু অক্সিজেন হলো কত 60 ইন্টু 3। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 106। এখন আসো, এই 106 অর্থাৎ 106 গ্রামে কতটুকু সোডিয়াম আছে, কতটুকু কার্বন আছে এবং কতটুকু অক্সিজেন আছে সেই জিনিসটা নির্ণয় করব আমরা। এটাই আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ শতকরা সংযুতি নির্ণয়। তাহলে দেখো, আমরা যেটা দেখলাম, তাহলে 106-এ সোডিয়াম আছে কত 23 ইন্টু 2 অর্থাৎ 46 গ্রাম। একে কত, 100 কত, আমরা চাইলে এভাবে নির্ণয় করতে পারি। শুরুটা আমি এভাবে দেখাই। তাহলে 106 গ্রামে সোডিয়াম আছে কত 23 ইন্টু 2 গ্রাম। সুতরাং 100 গ্রামে সোডিয়াম আছে কত 23 ইন্টু 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 106। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 43.39%। 43.39%, ঠিক আছে। অর্থাৎ আমরা 43.39% কি পেলাম, সোডিয়াম পেলাম। তো আমরা এখানে যে জিনিসটা আমরা পেলাম কত, সোডিয়ামের পরিমাণ পেলাম 43.39%, ঠিক আছে। এবার আসো, আমরা অনুরূপভাবে কার্বনের পরিমাণ বের করব, অনুরূপভাবে অক্সিজেনের পরিমাণ বের করব। তবে আমরা এটা সংক্ষেপে একটা সূত্র আকারে লিখতে পারি। সুতরাং কার্বনের শতকরা পরিমাণ হবে, একটু দেখো, যদি আমরা সূত্র আকারে লিখি তাহলে এটা হলো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু তার পরমাণুর সংখ্যা ইন্টু 100 ডিভাইড বাই যৌগটির আণবিক ভর। তাহলে কার্বনের ভর হলো কত, এখানে 12 ইন্টু তার পরমাণু আছে একটা আর ইন্টু 100 ডিভাইড বাই যৌগটির আণবিক ভর হলো 106। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 11.32%। 11.32% এ হলো তোমার কার্বনের শতকরা পরিমাণ, ঠিক আছে। তারপর আমরা বের করব অক্সিজেনের শতকরা পরিমাণ কত। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণ হবে, তাহলে অক্সিজেনের ভর হলো এখানে কত 16, তার সাথে পরমাণু আছে 3টা ইন্টু 100 ডিভাইড বাই 106। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো 45.28%। 45.28%। এভাবে আমরা কি করতে পারি, শতকরা সংযুতি নির্ণয় করতে পারি। খুবই সহজ না বন্ধুরা? দেখো, আমরা প্রথমে যে কাজটা করেছিলাম
প্রথমে করেছিলাম যৌগটির আণবিক ভর বের করছি, ওই যৌগটার আণবিক ভর বের করার পর আমরা কি লিখলাম, অর্থাৎ তার এক মোল মানে তার আণবিক ভর গ্রাম আণবিক ভর, অর্থাৎ 106 গ্রামে কতটুকু সোডিয়াম আছে, কতটুকু কি বলে শতকরা কতটুকু সোডিয়াম আছে, কতটুকু কার্বন আছে এবং কতটুকু অক্সিজেন আছে, এটা নির্ণয় করাটাই হলো আমাদের মূলত শতকরা সংযুক্তি নির্ণয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, এখন আমরা শতকরা সংযুক্তি ব্যবহার করে কিভাবে যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আসো আমরা একটু জেনে নিই আসলে স্থূল সংকেত এবং আণবিক সংকেতটাকে একটু সংক্ষেপে আমরা একটু জেনে নিই। ধরো আমি একটি যৌগ লিখলাম C6H6, এটা হলো বেনজিনের সংকেত, আর একটা হলো C2H2, এটা হলো অ্যাসিটিলিন অথবা ইথাইনের স্থূল সংকেত। আণবিক সংকেত। তো আসো আমরা যদি এই যৌগটাকে অর্থাৎ এখানে যে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন পরমাণু আছে 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো CH। ঠিক আছে, একইভাবে এটাকেও যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কত, CH। তাহলে দেখো দুইটা যৌগের আণবিক সংকেত, এই হলো তার আণবিক সংকেতটা ভিন্ন কিন্তু তার স্থূল সংকেতটা একই রকম। অর্থাৎ আমরা যদি পরমাণু সংখ্যাকে কি বলে ক্ষুদ্র করি, পূর্ণ সংখ্যার অনুপাতে নিই, তাহলে যে কি বলে সংকেতটা পাওয়া যাবে সেটা হবে তার স্থূল সংকেত। আর যদি পরমাণুর পূর্ণ সংখ্যা নিয়ে যে যৌগ গঠন করি তাহলে সেটা হবে তার আণবিক সংকেত। একাধিক যৌগের স্থূল সংকেত কিন্তু একই হতে পারে, কিন্তু প্রত্যেকটা যৌগের আণবিক সংকেত ভিন্ন। সুতরাং একটি যৌগের প্রকৃত সংকেত হলো তার আণবিক সংকেত, অর্থাৎ আণবিক সংকেতটাই বোঝা যাবে যৌগটা আসলে কি। স্থূল সংকেত থেকে একটা যৌগকে সঠিকভাবে অনেক সময় নির্বাচন করা যায় না। তো আসো এখন আমরা দেখব শতকরা সংযুক্তি ব্যবহার করে কিভাবে যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে হয়। তো তোমাকে প্রথমে একটা বোর্ডে আমি একটি সমস্যা লিখেছি, তোমরা দেখো একটি যৌগে হাইড্রোজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে, নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে এবং অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে, আমাদেরকে তার স্থূল সংকেত নির্ণয় করতে হবে। তো এখানে আমাদেরকে কতগুলো ধাপ অবলম্বন করতে হবে। প্রথম যে ধাপটি সেটা হলো আমরা দেখব যে এই শতকরা পরিমাণগুলোর যোগফল 100 হয় কি না। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে পরিমাণগুলো দেওয়া আছে এগুলা সবগুলো মিলিয়ে আসলে তার যোগফল কত হবে, 100 হবে। সুতরাং এখানে অন্য কোনো মৌল নেই। যদি যোগফল 100 না হয়, খুব ভালো করে লক্ষ্য করো, যদি এখানে যোগফল 100 না হয় তাহলে বুঝতে হবে যে সেখানে আরও একটি মৌল আছে এবং সেই মৌলটি হবে সাধারণত অক্সিজেন, অথবা যে ইঙ্গিত দেওয়া থাকবে সেই ইঙ্গিত থেকে তুমি বুঝতে পারবা যে অন্য মৌলটা কি হতে পারে। তো যেহেতু এখানে অন্য কোনো মৌল নেই তাই আমরা ওইদিকে আর গেলাম না। এবার আসো প্রথম ধাপ হলো তাহলে দেখতে হবে যোগফল 100 কিনা। যদি 100 না হয় তাহলে অন্য মৌল যেটা আছে সেটা বের করতে হবে। কীভাবে বের করতে হবে, অর্থাৎ 100 থেকে এই যে শতকরা পরিমাণগুলো বাদ দিলে যে মৌলটি বাকি থাকবে তার শতকরা পরিমাণ বের হয়ে যাবে। দ্বিতীয় কাজ হলো আমরা এদের আপেক্ষিক পরিমাণ বের করতে হবে। তো এদের আপেক্ষিক পরিমাণ বের করতে হলে কি করতে হবে, প্রত্যেকটা মৌলের পারমাণবিক শতকরা সংযুক্তিকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা যেটা পাবো, তাহলে হাইড্রোজেন সমান পাবো কত, 1.59 ডিভাইডেড বাই 1, তাহলে এটাই পাবো 1.59। একইভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা পাবো 22.22 ডিভাইড বাই নাইট্রোজেনের ভর হলো কত, 14, তাহলে এবং অক্সিজেনের ক্ষেত্রে আমরা পাবো কত, 76.19 ডিভাইড বাই অক্সিজেনের ভর হলো 16। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো কত পাবো, হ্যাঁ আসো এখানে আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে 1.59 পাবো, আর যদি এটাকে 16 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4.76। এই হলো আমাদের দ্বিতীয় ধাপ গেল। তাহলে দ্বিতীয় ধাপ হলো কি, প্রত্যেকটা মৌলের শতকরা পরিমাণকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে তাদের আপেক্ষিক পরিমাণটা বের হয়ে যাবে। এবার আসো এই যে ভাগফলগুলো আমরা দেখলাম, সেই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে যেটা ক্ষুদ্রতম সেটা দিয়ে এদেরকে আবার ভাগ করতে হবে। তাহলে আমরা এই 3টা ভাগফলের মধ্যে দেখলাম যে 1.59 হলো সবচেয়ে ক্ষুদ্রতম, অর্থাৎ এখন আমরা 1.59 দ্বারা আবার প্রত্যেকটাকে কি করব, ভাগ করব। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, 1.59 ইকুয়াল টু 1, 1.59 ইকুয়াল টু কত 1, আর এখানে যদি 1.59 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, এখানে আমরা পাবো 2.99
2.99 যদি পাই তাহলে এটাকে আমরা 3 লিখতে পারি। ঠিক আছে, কত লিখতে পারি? 3 লিখতে পারি। অর্থাৎ এখানে পরমাণুর সংখ্যাগুলো অলরেডি চলে আসছে। তাহলে এই পরমাণুর সংখ্যাগুলো যদি আমরা এই মৌলের পাশে বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? যৌগটার স্থূল সংকেত নির্ণয় হয়ে যাবে। সুতরাং যৌগটির স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত হলো কত? হাইড্রোজেনের পরমাণু হলো একটি, নাইট্রোজেনের হলো একটি এবং অক্সিজেনের হলো কয়টি? 3টি। তার মানে হলো HNO3, অর্থাৎ যৌগটি হলো কি? নাইট্রিক অ্যাসিড। এভাবে আমরা কি করতে পারি? স্থূল সংকেত নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করতেছিলাম কিভাবে শতকরা সংযুক্তি ব্যবহার করে স্থূল সংকেত নির্ণয় করতে হয়। এবার আসো, আমি আরেকটি সমস্যা বোর্ডে লিখেছিলাম যে একটি যৌগে নাইট্রোজেনের শতকরা পরিমাণ এবং অক্সিজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে, যৌগটির স্থূল সংকেত কিভাবে নির্ণয় করব। যেহেতু আমি আরেকটা সমস্যা লিখেছি, তোমাদেরকে বুঝতে হবে এখানে নিশ্চয় আরও কিছু অতিরিক্ত হয়তো কিছু কাজ থাকতেও পারে। অর্থাৎ তোমরা যাতে কি বলে স্থূল সংকেত নির্ণয় করতে গিয়ে কোনো রকম সমস্যা না পড়ো, সেজন্য আমি এই উদাহরণ দিয়ে তোমাদেরকে আরও একটু পরিষ্কার করে দেব। আচ্ছা, তো যে কথা বলেছিলাম, প্রথম কাজ হলো তোমাকে দেখতে হবে যোগফল 100 আছে কিনা। তো এখানে যেহেতু নাইট্রোজেন এবং অক্সিজেনের যে পরিমাণটা দেওয়া আছে এটার যোগফল 100, সুতরাং এখানে অন্য কোনো মৌল নেই। তাহলে আবার দ্বিতীয় ধাপ হলো কি? প্রত্যেকটা মৌলের আপেক্ষিক পরিমাণ বের করা। কিভাবে বের করব? অর্থাৎ এই যে শতকরা সংযুক্তি দেওয়া আছে তাদেরকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা পাবো, সুতরাং নাইট্রোজেন পাবো 36.84 ডিভাইডেড বাই নাইট্রোজেনের ভর হলো কত? 14। তাহলে এখানে আমরা একটা মান পাবো এবং অক্সিজেনের মান পাবো। অক্সিজেন সমান হবে 36.16 ডিভাইড বাই অক্সিজেনের ভর হলো কত? 16। তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.58, এটা পাবো 2.58, আর একটা পাবো 3.95। এবার আসো, এটা হলো দ্বিতীয় ধাপ গেল। তৃতীয় ধাপটা হলো কি? বলেছিলাম এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে যেটা ক্ষুদ্রতম সেটা দ্বারা কি করতে হবে? পুনরায় এদেরকে ভাগ করতে হবে। তাহলে এখানে যেহেতু 2.58টা হলো ক্ষুদ্রতম, অর্থাৎ এখন আমরা কি করব? 2.58 দ্বারা ভাগফল সমূহকে আবার কি করব? ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা যেটা পাবো, তখন নাইট্রোজেন ইকুয়াল টু হবে 2.58 ভাগ 2.58, তাহলে পাবো কত? 1। তারপরে অক্সিজেন পাবো আমরা 3.95 ভাগ 2.58। তো এখান থেকে আমরা ভাগ করলে পাবো 1.53, 1.53 পাবো। ঠিক আছে, এখন আসো, আমরা বলছিলাম যে এই পরমাণুর এই সংখ্যাগুলো মৌলসমূহের পাশে বসিয়ে কি করে তার স্থূল সংকেত নির্ণয় করতে হয়। তো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পরমাণুর সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। তো যেহেতু এখানে 1.53 আছে, এটাকে আমরা 1ও লিখতে পারবো না, 3ও লিখতে পারবো না। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা সুবিধাজনক সংখ্যা দ্বারা কি করতে হবে? উভয় ভাগফলকে কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটা হবে 2, এটা হবে কত? 3 পয়েন্ট সামথিং, অর্থাৎ এটাকে আমরা 3 লিখতে পারবো। তাহলে আমরা এখন কি করব? এদেরকে 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, অর্থাৎ এই ভাগফল সমূহকে 2 দ্বারা গুণ করে পাই, 2 দ্বারা গুণ করে পাই। তাহলে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো নাইট্রোজেন সমান পাবো 2, তারপরে অক্সিজেন পাবো কত? 3.06, এটাকে আমরা লিখব কত? 3। সুতরাং যৌগটির স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত হবে N2O3। যৌগটির স্থূল সংকেত কত পেলাম আমরা? N2O3। এইভাবে অন্য কোনো প্রবলেম, অর্থাৎ তোমাদেরকে যদি এই ধরনের সমস্যা পড়তে হয় তাহলে এই ধাপে অর্থাৎ এইভাবে কাজটা করে ফেলবা। ঠিক আছে, তো আশা করি তোমাদের আর শতকরা সংযুক্তি ব্যবহার করে স্থূল সংকেত নির্ণয় করাতে কোনো বাধা থাকবে না। এবার আসো আমরা যেটা করব, শতকরা সংযুক্তি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয় করব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এবার আমরা আলোচনা করব শতকরা সংযুক্তি ব্যবহার করে কিভাবে যৌগের আণবিক সংকেত অর্থাৎ তার প্রকৃত সংকেত নির্ণয় করতে হয়। তো তোমাদেরকে দেখবা এই সমস্যাটি অর্থাৎ এই আণবিক সংকেত নির্ণয় করার জন্য তোমাদেরকে আরও একটি তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ সেটা হলো শতকরা সংযুক্তির সাথে আণবিক ভর অথবা বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে। কি বলছিলাম? শতকরা সংযুক্তিও দেওয়া থাকবে এবং তার বাষ্প ঘনত্ব অথবা আণবিক ভর দেওয়া থাকবে। তো এখানে দেওয়া আছে শতকরা সংযুক্তি এবং আণবিক ভর। আমরা এখন যৌগটির প্রকৃত সংকেত অর্থাৎ আণবিক সংকেত বের করব। তো তোমাদেরকে মনে রাখতে হবে আণবিক সংকেত নির্ণয় করতে হলেও আমাদেরকে আগে স্থূল সংকেত পর্যন্ত নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আগে যেভাবে স্থূল সংকেত নির্ণয় করেছিলাম ঠিক একইভাবে আমরা এখানেও কী করব? স্থূল সংকেত নির্ণয় করব। তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখো এখানে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%। তার মানে এদের যোগফল কিন্তু 100 হচ্ছে না। ঠিক আছে? অর্থাৎ সেখানে আরও একটি মৌল আছে। তো আরও একটি মৌল কি আছে? মৌলটি হবে অক্সিজেন। ঠিক আছে? মনে রাখতে হবে অন্য মৌলটি হয় সাধারণত অক্সিজেন, অথবা তোমাকে উপরে ইঙ্গিত করে দেওয়া থাকবে। যেমন আমি এখানে যদি এভাবে বলতাম গ্লুকোজে কার্বন এত %, হাইড্রোজেন এত %, তাহলে গ্লুকোজ বললে তোমাকে বুঝতে হবে যে আরও একটা মৌল আছে অক্সিজেন। তো প্রথম ধাপ হলো আমরা কি করতে হবে? অক্সিজেনের শতকরা পরিমাণ বের করতে হবে। তাহলে সুতরাং অক্সিজেনের শতকরা পরিমাণ হবে 100 - 40 + 6.67% = 53.33%। তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম অক্সিজেনের শতকরা পরিমাণ পেয়ে গেলাম কত? 53.33%। এখন আসো তো দ্বিতীয় ধাপে আমি যেটা বলেছিলাম এদের আপেক্ষিক পরিমাণ বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তিকে ওদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে তাদের আপেক্ষিক পরিমাণ বের করতে হবে। তো আমরা যদি একইভাবে অর্থাৎ স্থূল সংকেতের যে ধাপগুলো অবলম্বন করে অর্থাৎ অতিক্রম করে আমরা স্থূল সংকেত নির্ণয় করেছি, তো সেখান থেকে এই যৌগটা স্থূল সংকেত নির্ণয় করতে গেলে তুমি পাইবা কত? সুতরাং যৌগটির আমি আর ওই ধাপগুলো করলাম না, তোমরা করে ফেলবা। যৌগটির স্থূল সংকেত হবে CH2O। এই যৌগটা স্থূল সংকেত আসবে এটা। ঠিক আছে? CH2O। এখন আসো আমাদের মূল কাজ হলো আণবিক সংকেত নির্ণয় করা। তো আমি আগে বলেছিলাম আণবিক সংকেত নির্ণয় করতে হলো তোমাকে আগে কি করতে হবে? স্থূল সংকেত পর্যন্ত নির্ণয় করতে হবে। তো আমরা আণবিক সংকেত নির্ণয় করে ফেললাম, স্থূল সংকেত নির্ণয় করে ফেললাম, অর্থাৎ যৌগটির স্থূল সংকেত হলো CH2O। আমি আবারও বলছি আমরা আগে যেভাবে অর্থাৎ প্রথমে আমরা যে স্থূল সংকেত নির্ণয় করেছিলাম সেই ধাপগুলো মেনটেন করে আমরা স্থূল সংকেত পেলাম যৌগটার অত। ঠিক আছে? এখন আমরা মূল টার্গেট হলো আমরা আণবিক সংকেত নির্ণয় করব। তাহলে ধরি যৌগটির আণবিক সংকেত, সুতরাং ধরি যৌগটির আণবিক সংকেত হবে CH2O হোল কত? N। এখন আমরা আসলে এই n এর মান বের করতে পারলে আমরা যৌগটির প্রকৃত সংকেত অর্থাৎ আণবিক সংকেত নির্ণয় করতে পারবো। ঠিক আছে? এখন এই যে স্থূল যৌগটির আণবিক সংকেত, এই আণবিক সংকেতটা হবে এর সমান, অর্থাৎ আণবিক ভরের সমান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি CH2O হোল N = কত? 180। একটি কথা বলেছিলাম যে বাষ্প ঘনত্ব, যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে এখানে 90 দেওয়া থাকবে। ঠিক আছে? তোমাদেরকে মনে রাখতে হবে কোনো যৌগের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। কি বলছিলাম? কোনো যৌগের আণবিক ভর হবে তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ এখানে বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে 90 দেওয়া থাকতো, সেক্ষেত্রে তোমরা লিখতে হবে তখন 90 × কত? 2। এখান থেকে আমরা যে কাজটা এখন করব সেটা হলো এই যৌগটার আবার আণবিক ভর বের করব। তাহলে এটার আণবিক ভর হবে কত? কার্বন হলো 12, হাইড্রোজেন 1 × 2, অক্সিজেন হলো কত? 16 ইন্টু N = কত? 180। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো N এর মান পাবো 6। N এর মান কত পাবো? 6 পাবো। সুতরাং এই N এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় হয়ে যাবে। তাহলে সুতরাং যৌগটির আণবিক সংকেত, যৌগটির
আণবিক সংকেত হবে কত CH2O হোল কত 6 বা C6H12O6 ঠিক আছে। অর্থাৎ যৌগটির আণবিক সংকেত হলো কত C6H12O6। এটাই হলো আণবিক সংকেত নির্ণয়ের ধাপ। অর্থাৎ আমরা এইভাবে কোনো যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে পারি। তো তোমাদের সাথে আমি আরেকবার একটু শেয়ার করছি কীভাবে আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে, প্রথমে দেখতে হবে যোগফল 100 হয় কিনা, অর্থাৎ শতকরা পরিমাণগুলো 100 হয় কিনা। যদি 100 না হয় তাহলে বুঝতে হবে সেখানে অন্য কোনো মৌল আছে এবং সেই মৌলটি হবে সাধারণত অক্সিজেন। অথবা অক্সিজেন না হলেও তুমি উপরে যে ইঙ্গিত দেওয়া থাকবে কোশ্চেনে সেখান থেকে বুঝতে পারবা যে অন্য মৌলটি কী হবে। তাহলে সেই মৌলের শতকরা পরিমাণ বের করবো আমরা কীভাবে, 100 থেকে যাদের পরিমাণ দেওয়া আছে তাদের যোগফলটা বাদ দিলে কি হবে, অন্য মৌলের পরিমাণটা বের হয়ে যাবে। এরপরে কি করতে হবে, এদের আপেক্ষিক পরিমাণ বের করার জন্য এদের এই শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে যে মানগুলো আসবে তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা, সেই ক্ষুদ্রতম মানটা দিয়ে কি করতে হবে, আবার উভয় ভাগফলকে কী করতে হবে, ভাগ করতে হবে। যদি পূর্ণ সংখ্যা এসে যায় তাহলে সেই অনুপাতগুলো নিয়েই মৌলগুলোর পাশে বসিয়ে দিলে তার স্থূল সংকেত নির্ণয় হয়ে যাবে। আর যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে আমরা সুবিধাজনক সংখ্যা দ্বারা গুণ করে এদেরকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। স্থূল সংকেত নির্ণয়ের পর আণবিক সংকেত নির্ণয়ের জন্য আমাদেরকে এই কাজটুকু করতে হবে। ধরি যৌগটির আণবিক সংকেত, স্থূল সংকেতের পাশে একটা n দিবা, ঠিক আছে। আমরা এই n এর মান বের করে যদি বসাতে পারি তাহলে যৌগটার আণবিক সংকেত বের হয়ে যাবে। তাহলে সুতরাং লিখতে পারবো আমরা যৌগের আণবিক সংকেত ইকুয়াল টু আণবিক ভর। এখানে ক্যালকুলেশন করে n এর মান পাবো, যেটা সেই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে যৌগের আণবিক সংকেত নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বের ক্লাসে এতটুকু থাকলো। তৃতীয় পর্বের ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগেই থেকে, ওটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হবে। সেখানে আমরা হিসাব করব মৌল এবং রাসায়নিক সমীকরণ, হিসাব করব আমরা লিমিটিং বিক্রিয়ক, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিকস যেটা পরীক্ষায় থাকবেই, এবং উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করব। সেই 3টি টপিকস নিয়ে আমরা তৃতীয় পর্বের ক্লাসে তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।